তাহলে আমাদের আজকের চ্যাপ্টারটা কি? আজকের তারিখ হলো, আমাদের আজকে কি আসবে? পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, এটা আমাদের টপিক। আচ্ছা, দেখা যাচ্ছে? আলিফ, দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, এটা আমরা দেখব। এর আগে আমরা পর্যায় সারণীটা একবার বের করি। আচ্ছা, এখানে দেখো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রম হলো হাইড্রোজেন, এটা একটা ব্যতিক্রম প্রথম। হিলিয়াম, এটা হলো দ্বিতীয় ব্যতিক্রম। আর একটা ব্যতিক্রম আছে, সেটা হলো দেখো এটা এইখানে না হয়ে এটা নিচে আসছে। এটা হলো ল্যান্থানের সিরিজ। ল্যান্থানের সিরিজটা এখানে আসার কথা, কিন্তু এখানে না, যে এটা নিচে নিয়ে আসছে। এটা এইখানে হওয়ার কথা অ্যাক্টিনের সিরিজ, এখানে না হয়ে নিচে নিয়ে আসছে। এই তিনটা হলো আমাদের পর্যায় সারণীর ব্যতিক্রম। ঠিক আছে, তো আজকে আমরা দেখি পর্যায় সারণীর কী কী ব্যতিক্রম ছিল। আচ্ছা দেখো, হাইড্রোজেনের অবস্থা। হাইড্রোজেন কি একটা গ্যাস, তাই না? হাইড্রোজেন হলো গ্যাস। তো আমরা জানি, দেখো পর্যায় সারণীর এই যে হিলিয়াম একটা গ্যাস, নিয়ন গ্যাস, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সবগুলো হলো গ্যাস, গ্যাসীয় মৌল। গ্যাসীয় মৌলগুলো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কীভাবে বুঝবো? নিষ্ক্রিয় বুঝবো আমরা ইলেকট্রন বিন্যাস করে। যেখানে আমরা যাব সর্বপ্রথম আমাদের ইলেকট্রন বিন্যাসটা কাজে লাগবে। ধরো আর্গনের কথা বলি। আর্গন কত নম্বরে আছে? 18 নম্বর। এর ইলেকট্রন বিন্যাস করে দেখি। আর্গন কত নম্বরে আছে? 18 নম্বর। তো ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 1s 2s 2p 3s 3p, 2টা 4টা 10টা 12টা, আর কয়টা বাকি থাকলো? আর 6টা বাকি থাকলো। তাহলে p এর 6টা। দেখো এটা পূর্ণ, এইটাও পূর্ণ। প্রথম শক্তি স্তর পূর্ণ, দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ। তৃতীয় শক্তি স্তর কি? এস আর পি আছে, এই দুইটাও পূর্ণ আছে। তাহলে এই যে সবগুলো মৌল পূর্ণ আছে, তার মানে যদি আমরা এইভাবে আর্গন লিখি, এটা কত? 3টা শক্তি স্তর। তো শেষের শক্তি স্তরটা কি আছে? 8টা মৌল আছে, তাই না? শেষের শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে 8টা মৌল আছে। তার মানে এটা একদম পূর্ণ আছে, এর কোনো ইলেকট্রন গ্রহণও করতে হবে না, কোনো ইলেকট্রন ত্যাগও করতে হবে না। এই যে ইলেকট্রন পূর্ণ আছে, এই জন্য এটা হলো নিষ্ক্রিয় মৌল। তার মানে এটা হলো গ্যাসীয় পদার্থ একটা, আর এটা হলো নিষ্ক্রিয় মৌল। তো এইরকম হাইড্রোজেন আমাদের গ্যাসীয় পদার্থ। তো এখানে যতগুলো মৌল আছে 18 নম্বর গ্রুপের, সবগুলোই আমাদের হলো গ্যাসীয় পদার্থ। হাইড্রোজেন আমাদের গ্যাসীয় পদার্থ হিসাবে আমাদের এই হাইড্রোজেনটা এইখানে না হয়ে এইখানে হওয়ার কথা ছিল, গ্যাসীয় মৌলে হওয়ার কথা ছিল। এই যে এখান থেকে হিলিয়ামের এই গ্রুপে 18 নম্বর গ্রুপে হয়নি, এজন্য এটা হলো ব্যতিক্রম নিয়ম। কিসের জন্য ব্যতিক্রম হলো আমরা একটু দেখি। হাইড্রোজেন একটি অধাতু, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, রুবিডিয়াম, এই সবগুলো আমাদের হলো ক্ষার ধাতু। আমরা বইয়ে দেখছিলাম এগুলো কি ধাতু? ক্ষার ধাতু। গ্রুপে 1 এর মৌলগুলো কি ধরনের ধাতু? ক্ষার ধাতু। পর্যায় সারণীর 1 নং গ্রুপের 7টি মৌল হলো ক্ষার ধাতু। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন কিন্তু 1 নম্বর গ্রুপে আছে, কিন্তু এটা ক্ষার ধাতু হয়নি। তাহলে এটাও কিন্তু একটা ব্যতিক্রম, যে ক্ষার ধাতু হওয়া সত্ত্বেও হাইড্রোজেন কিন্তু 1 নম্বর গ্রুপে আছে। হাইড্রোজেন কি? হাইড্রোজেন একটা গ্যাস, কিন্তু গ্যাস হওয়া সত্ত্বেও এটা ক্ষার ধাতুর গ্রুপে আছে। তো কিসের জন্য আছে এটা আমরা দেখি। কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, স্ক্যান্ডিয়াম এগুলো এই গ্রুপের 1 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাহলে এগুলো সবগুলো হলো কি? তড়িৎ ক্ষার ধাতু, কিন্তু এখানে হাইড্রোজেনকে স্থান দেওয়া হয়েছে। এর কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন এর বাইরের প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আচ্ছা, ক্ষার ধাতু কি কি দেখলাম আমরা? ক্ষার ধাতু দেখলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ধরো সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? সোডিয়াম হলো 11, 1s 2s 2p। তাহলে 2 4 6 10টা, আর 3s একটা বাকি আছে, তাহলে এখানে একটা। দেখো, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথে কয়টা মৌল আছে? একটা মৌল আছে। এই যে তৃতীয় কক্ষপথে একটা মৌল আছে, এগুলো হলো একটা মৌল থাকার জন্য, এসে একটা মৌল আছে জন্য এটা কি 1 নম্বর গ্রুপে স্থান পেয়েছে। আবার হাইড্রোজেন কত? 1 নম্বর। তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এস এর উপরে 1। এটাও দেখো শেষ শক্তি স্তর, শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। এই যে এখানে একটা ইলেকট্রন আছে, এটাও একটা ইলেকট্রন আছে। এই জন্য এই সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এগুলো সবগুলোর ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে যে শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বাকি থাকে। তো এই যে একটা করে ইলেকট্রন বাকি থাকে, এটার সাথে হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন বাকি আছে। এর জন্য হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। কিন্তু হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ, কিন্তু 1 নম্বর গ্রুপের মৌলগুলো কি? তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। এটা কিন্তু ব্যতিক্রম, যে তড়িৎ ঋণাত্মক ক্ষার ধাতুর সাথে আমাদের গ্যাসীয় মৌল আছে, এটা হলো ব্যতিক্রম। আবার মিল কি আছে? এগুলোর শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে। এর জন্য হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। আবার হাইড্রোজেনের আরো কিছু কিছু কারণ আছে, আমরা দেখি। হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুগুলো ধর্মের সাথে মিলে যায়। তাহলে অনেকগুলো ধর্ম থাকে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলোর সাথে কি হাইড্রোজেনের বৈশিষ্ট্য মিলে যায়। কি কি? ধরো হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কোনগুলো? এই যে 17 নম্বর গ্রুপে যেগুলো মৌল আছে এগুলো হ্যালোজেন মৌল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হলো কি? হ্যালোজেন মৌল। এই হ্যালোজেন মৌল এর একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। হাইড্রোজেন আমরা দেখছিলাম যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম, শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন বাকি থাকে। তো সেক্ষেত্রে কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। এই জন্য এটা বলছে এই যে হ্যালোজেন মৌলগুলো কি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনও তেমনি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। হাইড্রোজেনে কি আছে? 1s আছে, এস এর উপরে 1 আছে, তার মানে কি হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এস এর সর্বোচ্চ 2টা হয়, তাহলে একটা বাকি আছে, অর্থাৎ একটা গ্রহণ করতে পারবে। তো এটা কথা বলছে, অর্থাৎ হাইড্রোজেন এর অনেক ধর্ম হ্যালোজেন মৌলের ধর্মের সাথেও মিলে যায়। তাহলে হাইড্রোজেন কি এক তো ক্ষার ধাতুর কিছু কিছু ধর্মের সাথে মিলে যায়, আবার কি হাইড্রোজেন একটা গ্যাসীয় মৌল, অর্থাৎ নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে 18 নম্বর গ্রুপ, ওটার সাথেও মিলে যায়। আবার হ্যালোজেন যে গ্রুপ আছে, হ্যালোজেন গ্রুপের এই মৌলের সাথেও এই ধর্ম মিলে যায়। তাহলে 3টা কিন্তু মিল হলো। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতু সমূহের ধর্মের সাথে মিলে যাওয়ায় একে ক্ষার ধাতুর গ্রুপে একই স্থান দেওয়া হয়েছে। এই লাইনটা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে।
কি বললো, হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম, তাহলে আমরা 3 রকমের ধর্ম দেখলাম, তার মধ্যে সব থেকে বেশি ধর্ম কি, ক্ষার ধাতু সমূহের ধর্মের সাথে মিলে যায়। মানে কি, এই যে ক্ষার ধাতু অর্থাৎ 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এই মৌলগুলোর সাথে বেশি মিলে যায়, এই জন্য একে কি করা হয়েছে, ক্ষার ধাতুর গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। তাহলে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হলো কিসের জন্য, বুঝতে পারছো সবাই? একটাই মূল কারণ, এটা হলো শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, এটা হলো প্রথম কারণ। কারণ কি আমরা জানি শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকলে সেগুলো কি হবে, গ্রুপ 1 এ যাবে, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতু সমূহের ধর্মের সাথে মিলে যায়, এই জন্য এটাকে গ্রুপ 1 এ দেওয়া হয়েছে। আর ক্ষার ধাতু সমূহ কি গ্রুপ 1 এ আছে, এই জন্য এগুলোকে 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। বুঝতে পারছো বিষয়টা তানজিলা? তানজিলা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এটাতে বুঝতে আর কারো কোনো সমস্যা? আচ্ছা, আমরা দেখলাম হাইড্রোজেন গেল, আমরা কি কি বলছিলাম, হাইড্রোজেন, হিলিয়াম আর তোমার ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, এই তিনটা আমাদের ব্যতিক্রম আছে। তো আমরা প্রথম ব্যতিক্রমটা দেখলাম, এরপরে আমরা দেখব হিলিয়ামের। এই সুরমা, দরজাটা খুলে দিয়ে আসো তো আন্টি। আচ্ছা, ভয়েস অফ করো। দরজাটা খুলে দিয়ে আসো। আচ্ছা, এরপর আমরা দেখব হিলিয়ামের অবস্থান। হিলিয়াম কত নম্বরে আছে, হিলিয়াম কোথায়, এই যে এখানে হলো হিলিয়াম, এই যে হিলিয়াম আছে 18 নম্বরে। তো 18 নম্বরে যে মৌলগুলো থাকে সেগুলো কি বলছিলাম আমি, গ্যাসীয় মৌল বা এটা হলো নিষ্ক্রিয় মৌল। এখানে হলো হিলিয়াম 18 নম্বর গ্রুপে আছে। আচ্ছা, তো এটার কি ব্যতিক্রম আছে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এইসি মতলব মানে হলো 2, এর হলো 2 আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 1s2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এটা হলো হিলিয়াম। দেখো 2টা শক্তি স্তর আছে মানে কি, এটা পূর্ণ আছে, তার মানে কি এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2 এ স্থান দেওয়া উচিত ছিল। কিসের জন্য গ্রুপ 2 এ দেওয়া উচিত ছিল, এটা কিসের জন্য বললো, কারণ আমরা জানি যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে শেষ শক্তি স্তরে এসে 2টি ইলেকট্রন থাকে সেগুলোকে 2 নম্বর শক্তি স্তরে দেওয়া হয়, 2 নম্বর গ্রুপে দেওয়া হয়। এস এর উপরে যদি 1 থাকে তাহলে সেগুলোকে 1 নম্বর গ্রুপে দেওয়া হয়, 2 থাকলে কি 2 নম্বর গ্রুপে দেওয়া হয়। কিন্তু হিলিয়ামের শেষ শক্তি স্তরে কি ছিল, 2টা ইলেকট্রন ছিল, অর্থাৎ এটা কি 2 নম্বর গ্রুপে দেওয়া উচিত ছিল, কিন্তু 2 নম্বর গ্রুপে না দিয়ে এটা কি দিল, এটা 18 নম্বর গ্রুপে দিল। দেখো 2 নম্বর গ্রুপে কি আছে, ধরো ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম কত, 12 নম্বর আছে। এই ইলেকট্রন বিন্যাস করে দেখি, 1s 2s 2p 3s, 2টা 4টা 6টা 10টা আর 2টা 12টা। দেখো 12টা কিন্তু পূর্ণ হয়ে গেল। প্রথম শক্তি স্তর পূর্ণ, দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ, তৃতীয় শক্তি স্তরে দেখো শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। তো এই যে 2টা ইলেকট্রন আছে তার মানে কি এটা গ্রুপ কত, গ্রুপ নাম্বার কত, গ্রুপ নাম্বার হলো 2। এই যে গ্রুপ নাম্বার 2 আছে। আর কি আছে আমাদের, ব্যতিক্রম হলো হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে এস এর উপরে 2। তো আমরা জানি এর আগের ক্লাসে আমরা করছিলাম যে কোন মৌলগুলো কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়ে যাবে, অবস্থানগুলো আমরা বের করা শিখছিলাম। তো সেখান থেকে যদি দেখা যায় যে এস এ শেষ শক্তি স্তর যদি এস থাকে এবং এস এর উপরে যতগুলো মৌল থাকবে, যতগুলো ইলেকট্রন থাকবে, সবগুলো ইলেকট্রন হবে তার গ্রুপ সংখ্যা। তো এখানে হিসেবে এস এর উপরে 2 আছে, তো গ্রুপ সংখ্যা হওয়ার কথা ছিল 2,
গ্রুপ সংখ্যা 2 হওয়ার কথা ছিল হিলিয়ামের, কিন্তু গ্রুপ সংখ্যা 2 না, এটাই আমাদের ব্যতিক্রম। তো কিসের জন্য ব্যতিক্রম দেখি আমরা। আচ্ছা, গ্রুপ 2 এ দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রুপ 2 এর মৌলগুলো তীব্র তড়িৎ ধনাত্মক। তাহলে এখানে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে এগুলো গ্রুপের মৌলগুলো আছে 2 নম্বর গ্রুপে, এগুলো কি, এগুলো সবগুলো আমাদের তড়িৎ ধনাত্মক, তীব্র তড়িৎ ধনাত্মক। এগুলোকে আমরা মৃৎ ক্ষার ধাতুও বলতে পারি। উপরে গুলো হলো আমাদের ক্ষার ধাতু, আর এটা হলো মৃৎ ক্ষার ধাতু। তো এই যে মৃৎ ক্ষার ধাতু, হিলিয়াম কিন্তু গ্যাস, আর এটা হলো মৃৎ ক্ষার ধাতু। তো গ্যাসের মৌলগুলো গ্যাসে রাখা লাগবে, মৃৎ ক্ষার ধাতুগুলো মৃৎ ক্ষার ধাতুতে রাখা লাগবে, ক্ষার ধাতু গ্রুপগুলো ক্ষার ধাতুতে রাখা লাগবে, মানে আলাদা আলাদা করে রাখতে হবে। এটা হলো নিয়ম। এই নিয়ম অনুসারে আমাদের এটা মৃৎ ক্ষার ধাতু, কিন্তু আমাদের হিলিয়াম একটা গ্যাসীয় মৌল, নিষ্ক্রিয় মৌল, এজন্য এটাকে আমরা এখানে কখনোই রাখতে পারবো না। হাইড্রোজেনকে রাখছিলাম কিসের জন্য? হাইড্রোজেনের অনেক ধর্ম এই ক্ষার ধাতুর সাথে মিলে যায়, এজন্য আমরা হাইড্রোজেনকে রাখছিলাম। কিন্তু হিলিয়ামের বৈশিষ্ট্যগুলো মৃৎ ক্ষার ধাতুর সাথে মিলে না, এজন্য আমরা এটাকে এই গ্রুপে রাখতে পারবো না। এজন্য আমরা কি হিলিয়ামকে এই 2 নম্বর গ্রুপে না রেখে 8 নম্বর গ্রুপ 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। অপরদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, মৃৎ ক্ষার ধাতু 2 নম্বর গ্রুপে, কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের নিয়ন, তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কি আমাদের গ্যাসীয় মৌল। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কি আমাদের গ্যাসীয় মৌল। তো এই গ্যাসীয় মৌল, হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎ ক্ষার ধাতুর মতো হয় না, তার মানে 2 নম্বর গ্রুপের ধাতুর সাথে মিলে না। তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস সমূহের সাথে গ্রুপ 18তে অবস্থান দেওয়া হয়েছে। সহজ কথা হলো যে হিলিয়াম 2 নম্বর গ্রুপে হওয়ার কথা ছিল, কিন্তু 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলো হলো মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। কিন্তু হিলিয়াম একটা গ্যাসীয় পদার্থ, এটা মৃৎ ক্ষার ধাতুর কোনো বৈশিষ্ট্যের সাথে মিলে না, এজন্য হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসের সাথে যে গ্রুপটা আছে এই গ্রুপেই রাখা হয়েছে। এটা আমাদের হিলিয়ামের ব্যতিক্রম নিয়ম। আলী, বোঝা গেছে এটা হিলিয়াম কিসের জন্য 18 নম্বর গ্রুপে গেল? বুঝেছি। হিলিয়ামে আচ্ছা, এরপরে আরেকটা আছে কি আমাদের ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইট সারির মৌল, এই দুইটা ব্যতিক্রম কিসের জন্য? এটা হলো সি নাম্বার। এটা ব্যতিক্রম কিসের জন্য আমরা একটু দেখবো। দেখো ল্যান্থানাইট সিরিজ কোথায় আছে, এটা হলো ল্যান্থানাইট লেখা আছে, ল্যান্থানাইট, এটা হলো অ্যাক্টিনাইট সিরিজ। এটা কত নম্বরে? 3 নম্বর গ্রুপ, গ্রুপ 3, পর্যায় কত? পর্যায় 6। তাহলে গ্রুপ 3 পর্যায় 6, অর্থাৎ এইখানে যে মৌলগুলো আছে এটা কিন্তু এই সবগুলো মৌল নির্দেশ করা হয়েছে। গ্রুপ 4 পর্যায় 6 এর মৌল কোনটা হবে? কোনটা হচ্ছে? এই যে এটা হচ্ছে 72 নম্বর মৌল। এখানে দেখো একটাই মৌল আছে, এখানে একটা মৌল আছে, এখানে একটা মৌল আছে, সবগুলোতে একটা একটা মৌল আছে। কিন্তু গ্রুপ 3 এর পর্যায় 6 এর যেই মৌলগুলো আছে এই মৌলগুলো কি আছে? অনেকগুলো মৌল একটা ঘরের মধ্যে আছে, এই একটা ঘরের মধ্যে এই সবগুলো মৌল আছে। তো এটা আমাদের ব্যতিক্রম,
তো এই সবগুলো মৌল যদি আমি এখানে এই আলাদাভাবে না লিখে যদি এখানে লিখতে যাই, তাহলে লেখা দেখতে যাবে যে এইটা এইভাবে এইভাবে যাওয়ার পর এখানে গেল, যাওয়ার পরে দেখা যাচ্ছে 72 নাম্বার মৌল ধরো এখানে লেখা লাগতেছে বা এখানে লেখা লাগতেছে, সেক্ষেত্রে আমাদের এই গ্রুপটা মিলবে না, এই গ্রুপগুলোর সাথে এই মৌলগুলো কি হবে না, মিলবে না। আবার এগুলো সবগুলো তো আমাদের 3 নম্বর গ্রুপে আছে, যদি আমরা এখানে লিখি তাহলে সেটা 4 নম্বর গ্রুপ হয়ে যাবে, তাহলে এটা কি দেখতে খারাপ হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এই জন্য এটা কি করলো, আমাদের একবারে নিচে নিয়ে আসলো, নিয়ে এসে এইভাবে প্রকাশ করলো যে এই ল্যান্থানাইট সিরিজের সবগুলো মৌল এই 3 নম্বর গ্রুপের 6 নম্বর পর্যায়ে আছে। তো এটা কি আছে আমরা একটু দেখি। ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। পর্যায় সারণীর ল্যান্থানাইট সারির মৌলগুলো 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত আছে, আমরা দেখলাম মাত্র। এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলো 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে আছে। কি আছে? এটা হলো অ্যাক্টিনাইট সিরিজ। এটা কোথায় আছে দেখো, এখানে লেখা আছে, তার মানে এই যে এখানে এই ঘরে আছে। তাহলে এই ঘরটা কিসের? পর্যায় 7 গ্রুপ 3। কোথায় মিলিত হলো? এইখানে মিলিত হলো, তার মানে এইখানে সবগুলো আছে অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে অ্যাক্টিনাইট সিরিজ কত নম্বর গ্রুপে আছে? 3 নম্বর গ্রুপে। পর্যায় কত? 7 পর্যায়। ল্যান্থানাইট সিরিজ কত নম্বর গ্রুপে? 3 নম্বর গ্রুপে। পর্যায় কত? 6 নম্বর গ্রুপে। আচ্ছা, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। এই অবস্থানগুলোতে ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, যেটা তোমাদের বললাম যে এক জায়গায় বসালে দেখা যাচ্ছে যে মৌলগুলো কি হচ্ছে, দূরে দূরে চলে যাচ্ছে আর গ্রুপগুলো মিলবে না। কাজেই পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে, এটাই আমাদের ব্যতিক্রম। তাহলে এই তো আমাদের পর্যায় সারণীর 3টা ব্যতিক্রম ছিল: হাইড্রোজেন অবস্থান, হিলিয়ামের অবস্থান, আর ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। এটা আমাদের ব্যতিক্রম ছিল। আমাদের টপিকের নাম কি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা, পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝাচ্ছে? আমাদের পর্যায়ের কথা উল্লেখ করতেছে। আমাদের এখানে আমাদের কি কি থাকে? গ্রুপ থাকে আর পর্যায় থাকে, এই দুইটা আমরা জানি যে আমাদের পর্যায় সারণীতে দুইভাবে মৌলগুলোকে আমরা প্রকাশ করতে পারি, একটা হলো গ্রুপে আর একটা হলো পর্যায়ে। তো এখানে আমাদের দুইটা কথা উল্লেখ আছে যে এখন আমাদের পর্যায়বৃত্ত ধর্ম, তার মানে পর্যায়ে কি কি ধর্ম থাকবে সেগুলো আমরা শিখব। আচ্ছা, পর্যায় বলতে কোনগুলো বোঝাচ্ছে? এটা 1 নম্বর পর্যায়, অর্থাৎ এই বাম থেকে ডান দিকে যে মৌলগুলো যাচ্ছে সেগুলো হলো পর্যায় বোঝাচ্ছে। এটা হলো 2 নম্বর পর্যায়ে, তাহলে 2 নম্বর পর্যায়ে এইটা বোঝাচ্ছে, এই সবগুলো মৌল। এটা হলো 3 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে এই মৌলগুলো বোঝাচ্ছে। এটা 4 নম্বর, 5, 6, 7, 7টা পর্যায় আছে। এই 7টা যে পর্যায় আছে বাম থেকে ডান দিকে, এই মৌলগুলোর এখন আমরা ধর্ম বা বৈশিষ্ট্য কি এগুলো আমরা এখন জানব। আচ্ছা, প্রথমে আছে ধাতব ধর্ম। প্রথম টপিক কি? ধাতব ধর্ম। খুবই গুরুত্ব এটা একটু বুঝে নাও। এখানে ইলেকট্রন বিন্যাসও করে বোঝাবো। আর ওই যে উপরে একটা ক্লাস তোমাদের করাইছিলাম যে ধনাত্মক আয়ন কখন, ঋণাত্মক আয়ন কখন, এটাও এখন লাগবে এখানে। তো দেখো, ধাতব ধর্ম মানে কি? ধাতু হবে। ধাতু কোনগুলো? যে সকল মৌল চকচকে, আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে আমরা ধাতু বলে থাকি। যেমন লোহা আছে, লোহা রড, যেগুলোকে রোদে রেখে দিলে দেখবে যে গরম হয়ে যায়। আবার এগুলো কি বিদ্যুৎ পরিবাহী। তো এগুলো হলো ধাতু। আরও ধাতু আছে,
সেগুলো আমরা দেখব। দেখো, আধুনিক সংজ্ঞা অনুযায়ী এটা লাগবে আমাদের, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, কি করলো? ত্যাগ করলো। ইলেকট্রন কি করলো? ত্যাগ করলো। এটা মাথায় রাখতে হবে। তো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তো যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। তাদেরকে আমরা কি বলবো? ধাতু বলবো। এটা আমাদের ধাতুর সংজ্ঞা, যে ধাতু কাকে বলে? যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতু ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলে। এটা কোন নম্বরে আসতে পারে যে ধাতব ধর্ম কাকে বলে? যদি বলে ধাতব ধর্ম কাকে বলে, তাহলে এই যে এখান থেকে শুরু করে পুরোটা কিন্তু লিখতে হবে। যে সকল ধাতু মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলে। এই পুরোটা লিখতে হবে। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। ইলেকট্রন সব থেকে সহজে ত্যাগ করতে পারবে কারা? যাদের শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তারা কি সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তো এটা আমরা আগে দেখছিলাম যে একটা ইলেকট্রন কখন ত্যাগ করে, একটা কখন গ্রহণ করে, কখন গিয়ে ত্যাগ করে, কখন গিয়ে গ্রহণ করে, এগুলো দেখছিলাম। সামনের অধ্যায়ে আমরা আরো দেখব, আজকেও কিছু কিছু দেখব আমরা। তো এখানে দেখো, তাহলে কোন কোন মৌল ইলেকট্রন ত্যাগ করে এগুলো আমরা দেখব। তো যাদের শেষ শক্তি স্তরে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তারা কি ত্যাগ করে। তো যাদের পক্ষে ত্যাগ করার গ্রহণ করা চাইতে ত্যাগ করার পরিমাণ বেশি হয় তারা কি ধাতব ধর্ম হবে তারা। তো আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি। ধরো সোডিয়াম কত আছে? 11 নম্বরে আছে। 1s 2s 2p 2 10 3s 1। দেখো এর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে 3 নম্বর শক্তি স্তরে। তার মানে এটা যদি আমাদের সোডিয়াম হয় তাহলে এর কি হবে? এই দেখো শেষ শক্তি স্তরে ধরো এখানে একটা ইলেকট্রন আছে, আর এগুলো 2টা 4টা 6টা 8টা আর এখানে 2টা, এই মোট হলো 11টা ইলেকট্রন। তো এর পক্ষে দেখো আমরা জানি কি যে শেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা কি তার পূর্ণতা প্রকাশ পায়, অর্থাৎ স্থিতিশীল হয়, শক্তিশালী বেশি হয়। কিন্তু এখানে দেখো একটা ইলেকট্রন আছে। তো এই সোডিয়ামের পক্ষে একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ না 7টা ইলেকট্রন গ্রহণ করা সহজ? অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ হবে। এজন্য সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো এটা লিখে নাও যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। মৌলগুলো কি করে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে ইলেকট্রন কিন্তু এরা ত্যাগ করবে। ত্যাগ করলে কি হবে? সে মনে করো যে নিজের মধ্যে মনে করবে যে আমি কাউকে কিছু দান করলাম, তাহলে সে মনে মনে বড় হলো, সবার কাছে বড় হয়ে থাকলো। তো এটা একটা ভালো দিক। আর আমরা জানি ধনাত্মক ঋণাত্মক দুইটা কথা আছে। তো ঋণাত্মক মানে কি আমরা একটু খারাপ চোখে দেখি, আর ধনাত্মক কি আমরা একটু ভালো চোখে দেখি। তো যারা ইলেকট্রন ত্যাগ করে ভালো সাজবে তারা কি ধনাত্মক আয়নে পরিণত হয়। তো এটা আমি মনে রাখার জন্য একটা টেকনিক। তো দেখো এটা একটা মৌল, এই মৌলটা যখন ইলেকট্রন ত্যাগ করবে
তখন কি হবে, আয়নে পরিণত হবে, তখন আয়নে পরিণত হবে। তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটা হলো স্টার, স্টার এদিকে না প্লাস, তো এটা যখন ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করার পরে কি হলো, এখানে প্লাস প্লাস আছে শুধু, মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করছে। +2 যদি দিতাম তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, 3 দিলে তিনটা ইলেকট্রন ত্যাগ করবে। তো এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাহলে এই একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো একটা ইলেকট্রন ত্যাগ করলে এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 2s 2p6 3s, একটা ইলেকট্রন ছিল ত্যাগ করলো, এটা এখন 0। তাহলে এর শক্তি স্তরটা কেমন হবে, এখানে এখন প্লাস দিতে হবে, এখানে দুইটা আর এখানে হলো এখানে হলো 8। দেখো একটা স্বাভাবিক জিনিস যে যার মাথায় যত ভারী জিনিস দিবে, যত বোঝা দিবে, তার তত বেশি কষ্ট হবে। তো এর ক্ষেত্রে একটা দুইটা তিনটা, ধরো তিনটা বস্তা রাখছে এর মাথার উপরে, তাহলে এর বেশি কষ্ট, আর এর উপরে দুইটা বস্তা রাখছে, তাহলে এর কম কষ্ট মাথার উপরে। তো এর একটা ইলেকট্রন ত্যাগ করার পরে অনেক শান্তি মিলবে, কারণ কি পুরো একটা বস্তা ওর মাথা থেকে চলে গেল। তো এই জন্য ধাতব মৌলগুলো কি করবে, এর শেষ শক্তি স্তরে যদি ইলেকট্রনগুলো ত্যাগ করা সহজ হয়, তাহলে কি করবে, এরা ইলেকট্রন সহজে ত্যাগ করবে। আচ্ছা, কতটুকু পর্যন্ত ত্যাগ করতে পারবে, আমরা জানি এটা হলো 8 আছে, অর্থাৎ 8 নম্বর মৌল পর্যন্ত আমরা দেখব। যদি কোনো মৌলের ইলেকট্রন ধরো দুইটা আছে, তাহলে সে দুইটা ত্যাগ করবে, তিনটা আছে তিনটা ত্যাগ করবে, তারপরে চারটা যদি থাকে তাহলে কি করবে, সে ত্যাগও করতে পারবে আবার গ্রহণও করতে পারবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ভালো মতো, বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে এই পর্যন্ত মৌলগুলো কি সুন্দরভাবে ত্যাগ করতেছে, শেষ শক্তি স্তরে যদি এগুলো থাকে এরা ত্যাগ করবে। এখানে আসলে এই 4 নম্বরে যখন আসবে, এটা মিডিল পয়েন্ট 8-এর, তো এখানে আসলে মৌলগুলো ত্যাগও করতে পারে আবার কি গ্রহণও করতে পারে। এরপরে যখন 5 নম্বরে যাবে, তখন মৌলগুলো কি গ্রহণ করা শুরু করবে। তারপরে 6 নম্বর 7 নম্বর এই পর্যন্ত যদি আসে, সেগুলো কি করবে, গ্রহণ করবে, মৌলগুলো গ্রহণ করবে। দেখো যেখানে 5টা ইলেকট্রন আছে, ধরো এখানে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে, তো দেখো এর যদি 8 পূরণ করতে কয়টা ইলেকট্রন লাগবে, এখানে একটা আর এখানে দুইটা লাগবে। তো এখানে 3টা মৌল হলে সে একটা পূর্ণতা পাচ্ছে। কিন্তু এ যদি 5টা ইলেকট্রন ত্যাগ করতে যায়, তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করা সহজ না 5টা ইলেকট্রন ত্যাগ করা সহজ? 5টার পরিমাণ বেশি, তার মানে ত্যাগ করা সহজ হবে, ত্যাগ করা কঠিন হবে। তাহলে কি করবে, সে গ্রহণ করবে। তো 5 থেকে 7 পর্যন্ত যখন ইলেকট্রনগুলো থাকবে শেষ শক্তি স্তরে, সেক্ষেত্রে তারা কি করবে, ইলেকট্রনগুলো গ্রহণ করতে থাকবে। আর 3 পর্যন্ত যদি মৌলগুলো থাকে, সেগুলোকে ত্যাগ করতে পারবে। আর 4 নম্বরে আসলে সেটা তার সাথে যে যৌগগুলো গঠিত হবে তার উপর নির্ভর করে সে ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে, সেটা সেখানে বোঝা যাবে, সেটা ঠিক করবে সেখানে। সে মৌলটা ইলেকট্রনটা গ্রহণও করতে পারবে, ত্যাগও করতে পারবে। আচ্ছা, এটা গেল আমাদের ধাতব ধর্ম। ধাতব ধর্ম বুঝতে পারছো? ধাতব ধর্ম কিসের জন্য হলো, ইলেকট্রনগুলো ত্যাগ করতে, ত্যাগ করলে কি হবে, সেটা ধাতব মৌল পরিণত হবে। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যে পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, ধাতব ধর্ম হ্রাস পাবে। ধাতব ধর্ম কি হবে, হ্রাস পাবে। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা যখন পর্যায় সারণী দেখব, লিথিয়াম সব থেকে বামে আছে, এটা সব থেকে ধাতু বেশি, ধাতব ধর্ম বেশি এর। বেরিলিয়াম এর থেকে একটু ধাতব ধর্ম কম, কারণ কি বেরিলিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। ম্যাগনেসিয়ামের কয়টা ইলেকট্রন থাকে শেষ শক্তি স্তরে,
2টা ইলেকট্রন থাকে। তো এই লিথিয়ামের কয়টা থাকে? লিথিয়ামের একটা থাকে। সোডিয়ামের কয়টা থাকে? সোডিয়ামের একটা থাকে। তো একটা ইলেকট্রন ত্যাগ করা বেশি সহজ। 2টা ইলেকট্রন ত্যাগ করতে এই একটা ইলেকট্রন ত্যাগ করা চাইতে বেশি শক্তি লাগবে। এজন্য এইটা বেশি ধাতব ধর্ম বেশি এরপরে এইটা এর থেকে একটু কম ধাতব ধর্ম। তো এইভাবে আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাব তত ধাতব ধর্ম কমতে থাকবে। ঠিক আছে? এক সময় কমতে 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 ধাতুগুলো কি হবে? তরলে যাবে, তারপরে কিসে আসবে? গ্যাসে আসবে। ঠিক আছে? তো এটা গেল আমাদের ধাতব ধর্ম। তাহলে এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা ছিল, কথাটা হলো কি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। আচ্ছা, এরপরে আমরা অধাতব ধর্ম দেখব। এটা দেখে আমরা আজকে ক্লাস শেষ করব। এটা আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা বুঝতে কারো কোনো সমস্যা হলো? তানজিলা, বুঝতে পারছো? তোবা, আলিফ, কোনো সমস্যা? না। আচ্ছা, এরপরে আমরা দেখব অধাতব ধর্ম। এটা আমাদের আজকে লাস্ট টপিক। অধাতব ধর্ম। অধাতব ধর্ম মানে কি? যেগুলো অধাতু হবে। অধাতু কোনগুলো? গ্যাসীয় মৌলগুলো আমাদের অধাতু হবে। আমাদের বইয়ে কি কি বলছে দেখি। অধাতব ধর্ম, যে সকল মৌল চকচকে নয়, চকচক করবে না। আগে কি ছিল? চকচকে করতেছিল। আঘাত করলে ধাতব শব্দ করে না, মানে তার উল্টা, ধাতুর উল্টা হবে। তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা অধাতু বলে থাকি। আধুনিক সংজ্ঞা অনুসারে কি হয়? যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। আগের বার কি ছিল? ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করছিল, আর এখন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করলে কি হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়। গ্রহণ করা মানে কি? ঋণী হওয়া, এই জন্য ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে অধাতু বলে। ঠিক আছে? অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। এটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে অধাতব মৌল ধর্ম কখন বেশি হবে? যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। ধরো কারো পক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করা সব থেকে বেশি সহজ, কারো পক্ষে 2টা ইলেকট্রন গ্রহণ করা একটা ইলেকট্রন গ্রহণ করা চাইতে একটু কঠিন। কারণ কি? 2টা ইলেকট্রন গ্রহণ করতে চাইলে তার শক্তি একটু বেশি লাগবে। আচ্ছা, তো আমরা একটা উদাহরণ দেখি কোন কোন মৌলগুলো আমাদের ইলেকট্রন গ্রহণ করে। পর্যায় সারণীর এই যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, এগুলো তো নিষ্ক্রিয় মৌল, এগুলোকে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না। কিন্তু 17 নম্বর যে মৌলগুলো আছে, 17 নম্বর গ্রুপের, এগুলো সব থেকে বেশি অধাতু। অধাতু কারণ কি? এগুলো শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন কম থাকে। ধরো পি এর পরে 5 থাকে, এরকম। আমাদের পি এর পর 6 লাগবে, কিন্তু এরা থাকে 5, অর্থাৎ একটা ইলেকট্রন এদের দরকার। তাহলে এরা কি করবে? এই নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হবে। সবগুলো মৌল কি করতে হবে? কি করবে? আদর্শ মৌলকে 18 নম্বর গ্রুপের মৌলগুলো এটাতে পরিণত হওয়ার চেষ্টা করে। তার মানে কি? শান্তিতে থাকতে চায়। এরা কি নড়বেও না, চড়বেও না, ইলেকট্রন দিবেও না, গ্রহণও করবে না। তো এই যে মৌলগুলো 17 নম্বর গ্রুপের মৌলগুলো সবসময় একটা করে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে।
তো এদের পক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ। এই যে অক্সিজেন আছে, এরা কি 16, তাহলে ধরো 18 নম্বর আসতে 2টা ইলেকট্রন লাগবে, তাহলে এদের সবগুলোর পক্ষে কি 2টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। নাইট্রোজেন আছে, এদেরকে 3টা গ্রহণ করতে হয় 18 নম্বর যাওয়ার জন্য। কার্বন 4টা করে গ্রহণ করতে হয়, অনেক সময় কার্বন গ্রহণ করে ত্যাগ করে, ওগুলো আমরা পরে দেখব। আচ্ছা, তো এখন দেখো একটা উদাহরণ, ধরো ক্লোরিন আছে। এখন আমরা কি দেখব, ইলেকট্রন ত্যাগ করবে এরকম দেখবো আমরা। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে এরকম দেখবো আমরা। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 2s 2p 3s 3p, 12টা আর একটা 17টা, 12টার 5টা 17টা। দেখো এই যদি আমরা ডায়াগ্রাম দেখাই তাহলে কেমন হবে, ক্লোরিনের এখানে 2টা ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, একটা 2টা এখানে 8টা, আর তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে, তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। দেখ, এর আর একটা যদি ইলেকট্রন হয় তাহলে কি এ পূর্ণতা পাবে, সবগুলো জোরে জোরে আছে। এ এখন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার চেষ্টা করবে, কারো কাছ থেকে যদি পায় তাহলে কি করবে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এ কখনোই 7টা ইলেকট্রন ত্যাগ করবে না, 7টা ইলেকট্রন ত্যাগ করা এর পক্ষে অনেক কঠিন, কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করা অনেক সহজ। তাহলে কি করবে, এ একটা ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, তো আমাদের কথা হলো কি, ইলেকট্রন গ্রহণ করে মৌলসমূহ ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো আমরা যদি এই ক্লোরিনের আয়ন লিখি তাহলে কিভাবে আমরা লিখতে পারবো, ক্লোরিনের আয়ন যদি লিখতে চাই 17 নম্বর, এটা কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো, এটাকে কি এইভাবে মাইনাস দিতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে লিখবো, 1s 2s 2p6 3s2 3p, এখন 5 না হয়ে কি হবে, 6 হবে, কারণ কি এখানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। মাইনাস চিহ্ন মানে কি, এটা হলো ইলেকট্রন গ্রহণ করেছে, এটা আবার মাইনাস দ্বারা এটা বুঝো না যে বাদ দিয়ে দিছে, এটা না, ঋণী হয়ে আছে, এটা দ্বারা কি বোঝায়, এ ঋণী হয়ে আছে, মাথার উপরে এই চিহ্ন দ্বারা কি বোঝাবে, এ ঋণী হয়ে আছে কারোর উপরে, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখানে যদি আমি 2 দিই তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 3 দিলে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। তো এটা আমাদের ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে, এটা কি হলো, ঋণাত্মক আয়নে পরিণত হলো। আর আগেরটা কি ছিল, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছিল। আচ্ছা, যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে তাদেরকে লেখার একটা নিয়ম আছে, এটাকে কিভাবে লিখি আমরা। আচ্ছা, এটাকে ধরো সোডিয়াম লিখলাম, লেখার পরে সোডিয়ামটা ছিল, এরপরে কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো, একটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এ ত্যাগ করলো, সোডিয়ামটা কি করলো, এখানে ত্যাগ করলো। আর যখন আমরা একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন আমরা কি করব, গ্রহণ করছিল, কে গ্রহণ করছিল, এই যে ক্লোরিন আছে এই ক্লোরিনটা গ্রহণ করছিল, তাহলে আমরা কি করব, ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন দিয়ে দিব, দিয়ে ক্লোরিনটা কি আকার হলো, এই যে আকারটা হলো ক্লোরিন আয়ন। তো যারা ইলেকট্রন গ্রহণ করবে মৌলের সাথে ইলেকট্রন থাকবে, যারা ইলেকট্রন ত্যাগ করবে
তাদের আয়নের সাথে ইলেকট্রন থাকবে। একটা নোট লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ নোটটা। যারা ইলেকট্রন ত্যাগ করবে তাদের ইলেকট্রন আয়নের সাথে থাকবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদের ইলেকট্রন মৌলের সাথে থাকবে। মৌলের সাথে থাকবে। আয়ন কোনগুলো? আয়ন এই যে উপরে যে চিহ্নগুলো দিলাম, চিহ্ন দেওয়ার জন্য সেগুলো আয়নে পরিণত হয়। তাহলে এটা কনফিউজ হওয়ার তোমাদের আর কোনো কারণ নাই যে এখানে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রন সবসময় কিন্তু মাইনাস থাকে, হ্যাঁ, এর উপরে চিহ্ন থাকে মাইনাস, এটা কিন্তু সবসময় ইলেকট্রনের চিহ্ন। এটাকে আবার বলো না যে ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে, এটা না, ইলেকট্রন সবসময় মাইনাস চিহ্ন থাকে। তো আমরা কখন বুঝবো যে ইলেকট্রন কার সাথে হবে? যখন ইলেকট্রনটা ত্যাগ করবে তখন মৌলের সাথে ইলেকট্রন থাকবে না, আয়নের সাথে ইলেকট্রন থাকবে। যখন ত্যাগ করছিল তখন দেখো এটা হলো আয়ন, আয়নের সাথে ইলেকট্রন ছিল। আয়ন কি করলো? ইলেকট্রন ত্যাগ করছে। আর যখন ইলেকট্রন গ্রহণ করলো কি হলো? তখন ইলেকট্রন মৌলের সাথে আসলো। এটা হলো মৌল ছিল, মৌলের সাথে ইলেকট্রন আছে, আর এটা হলো আয়ন। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, আর একটু লেখা আছে। কি লেখা আছে? পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এই নোটটাও লিখে নাও। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তার মানে পুরোটা উল্টা ছিল ধাতব ধর্মের। ধাতব ধর্ম কি ছিল? বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কম হয়, হ্রাস পায়। আর এখানে কি অধাতব ধর্ম কি? বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। অধাতব ধর্ম বৃদ্ধি পাবে মানে কি? এই মৌলগুলো কি আস্তে আস্তে গ্যাসীয় হচ্ছে, এদিকে ধাতু আর এদিকে গ্যাসীয় মৌল। তাহলে বাম থেকে যত ডান দিকে যাচ্ছে তত কি হচ্ছে? অধাতব ধর্ম কম হচ্ছে, বেশি হচ্ছে অধাতব ধর্ম। এটাই বলছি। এখানে আর কিছু কথা আছে যেগুলো কি ধাতু অধাতু দুইটার মতোই কাজ করে, সেগুলোকে আমরা কি বলবো? অর্ধ ধাতু বলবো। দেখো, যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অর্ধ ধাতু বা অপধাতু বলে। আবার আধুনিক এই সংজ্ঞা অনুসারে কি বলতে পারি? যে সকল মৌল কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? ধাতু হবে। কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? অধাতু হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে, তাদেরকে অপধাতু বলে। যেমন সিলিকন একটি অপধাতু। সিলিকনে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে এটা হলো S2P4 এরকম থাকে, অর্থাৎ এই ইলেকট্রন গ্রহণ করতে পারে আবার ইলেকট্রন ত্যাগ করতে পারে, এরকম আছে। পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু। বাম দিকের মৌলগুলো কি? ধাতু। এটা আমরা দেখলাম। মাঝের মৌলগুলো অর্ধ ধাতু বা উপধাতু। মাঝের মৌলগুলো কোনগুলো আছে? এই যে এই মৌলগুলো আছে, এগুলো কি? অর্ধ ধাতু বা উপধাতু। আবার ডান দিকের মৌলগুলো সাধারণত অধাতু। তাহলে ডান দিকের এই মৌলগুলো আছে, এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন না ফ্লোরিন, এগুলো কি? অধাতু, মানে কি অনেকটা গ্যাসীয়। আমরা জানি অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন গ্যাস, তো এগুলো কি? অধাতু, গ্যাসীয়। তো আজকে এতটুকুই ছিল, আমরা এতটুকু দেখলাম। সামনের দিনে আমরা পরমাণুর আকার বা ব্যাসার্ধ এগুলো দেখবো, এগুলো গুরুত্বপূর্ণ। আয়নীকরণ শক্তি এটাও আছে, ইলেকট্রন আসক্তি এটাও আছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ।
তড়িৎ ঋণাত্মকতা, এই পর্যন্ত আমরা দেখব সামনের দিন। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এগুলো কোশ্চেন আসে এগুলো থেকে। ঘ নম্বরে কোশ্চেন আছে, অর্থাৎ 4 মার্কের, অনেক সময় 3 মার্কেরও থাকে, 4 মার্কে বেশি হয় এগুলো থেকে। তো আজকে এতটুকুই থাকবে।